প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখতেই পাচ্ছ সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণীর এই বইটা নিয়ে এসেছি বাংলা। তোমাদের সেকেন্ড সাবমেটিভ অর্থাৎ টেস্ট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমি এই ভিডিওগুলো তৈরি করছি তোমাদের যাতে কাজে লাগে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে এবার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে থাকো। আর এই বইটা থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ তো হয়ে গেছে, পরীক্ষা যেমন হয়েছে সেগুলো তোমরা একবার রিভাইজ অবশ্যই দিয়ে দেবে। আজকে তোমাদের সব থেকে যে কঠিন কবিতাটা, অর্থাৎ যেটা কঠিন লাগে তোমাদের কাছে, সেই কবিতাটাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো। সেই কবিতাটা হচ্ছে অভিষেক। অভিষেক কবিতাটা আজকে তোমাদের সামনে সহজ করে ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তবুও যদি সেরকম মনে হয়, ভিডিওটা যদি খুব বড় হয়, আমি তাহলে এটা দুটো পার্টে ভাগ করে দেব। চলো শুরু করা যাক। অভিষেক মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। তোমরা খাতা এবং পেন অবশ্যই নিয়ে বসে যাও। যদি খাতা নাও নাও তাহলে কিন্তু পেনটা অবশ্যই নিয়ে বসে যাও। চলো, মাইকেল মধুসূদন দত্ত অভিষেক। অভিষেক কবিতাটা, অভিষেক কাকে বলে সেইটা আগে তোমাকে জানতে হবে। অভিষেক হলো, দেখো, কোনো ধরো পদোন্নতি মানে কি, আমি একটা কর্মে আছি, সেই কাজটার আমার উন্নতি হচ্ছে, অর্থাৎ আমাকে কোম্পানির তরফ থেকে উন্নতি করাচ্ছে একটু উঁচু পোস্টে তোলার জন্য। সেই উঁচু পোস্টে তোলার জন্য আমাকে প্রমোশন দেয়। সেই প্রমোশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে হয়তো কিছু মিষ্টির প্যাকেট বা কিছু একটা গিফট দিল। গিফট দেওয়ার পর একটা সংবাদ শোনালো যে আজ থেকে আপনি এই পদে উন্নীত হলেন। তো সেইটাকেই বলা হচ্ছে প্রমোশন। ঠিক তারই বাংলা অর্থ হচ্ছে অভিষেক। এই অভিষেক কথাটা অনেক পুরানো, কারণ আগেকার দিনে যারা রাজা ছিলেন, সেই রাজা যখন অবসর নেবেন এরকম অবস্থাতে তার যে সুযোগ্য পুত্র অর্থাৎ রাজকুমার, তাকে যুবরাজ হিসাবে বা সেনাপতি হিসাবে পদোন্নতি করাতেন। সেনাপতি বা যুবরাজ হিসাবে তাকে অভিষেক করাতেন, অর্থাৎ তাকে ওই তার যে পদ ছিল সেই পদ থেকে তাকে অন্য একটা দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ পদে উন্নীত করতেন। সেই ঘটনাটাকেই বলা হচ্ছে অভিষেক। সেই ঘটনাটাকেই বলা হয় অভিষেক। এই অভিষেক করার জন্য আগেকার দিনের একটা নিয়ম থাকতো। গঙ্গা জল, চন্দন বা ফুল, মঙ্গল কার্যে যেগুলো ব্যবহৃত হয়, পূজা অর্চনাতে যেগুলো ব্যবহৃত হয়, সেই সমস্ত সামগ্রী দিয়ে তাকে স্নান করানো হতো এবং আশীর্বাদ দেওয়া হতো। গুরু হচ্ছে অভিষেক। তো এইখানে এই কবিতাটা মূলত একটা রামায়ণের কাহিনীর থেকে নেওয়া হয়েছে, যদিও রামায়ণের ঘটনার সঙ্গে একটু মিল থাকলেও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি তার নিজের মতো করে রচনা করেছেন এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে না, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা এই দিকে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, নিচে পরের পাতা দেখতে পাবে, এই নিচের বক্সটাতে মাইকেল মধুসূদনের যে জীবনীটা দেয়া আছে, যে কোন কাব্যগ্রন্থ থেকে এই অংশটি নেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে মেঘনাদ বধ, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে মেঘনাদ বধ কাব্য, এইটাই হচ্ছে গ্রন্থের নাম, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা এইটা লিখবে, ঠিক আছে? তোমরা যদি বলো যে মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু ভুল হবে। পুরো নামটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ইনভার্টেড কমার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে অভিষেক কি তোমরা অবশ্যই তাহলে বুঝতে পারলে। তাহলে এর একটু ছোট্ট কাহিনী বলি, যদি কাহিনীটা না বলি বা একটু ঘটনা যদি না বলি, তাহলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। রামায়ণের মূল যে 2-3টি চরিত্র আছে, তার মধ্যে হচ্ছে রাম, লক্ষ্মণ এবং এইদিকে রাক্ষসকুলের মধ্যে হচ্ছে রাবণ এবং ইন্দ্রজিৎ।
এই চারটি চরিত্রের মধ্যে আহ, সেই চারটি চরিত্রই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো ঘটনা যেখানে ঘটেছে, এখানে মাইকেল মধুসূদন দত্ত ইন্দ্রজিৎকে অর্থাৎ মেঘনাদকে এখানেতে তিনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এই কবিতা, এই কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে। তো তিনি তার নিজের মত একটু মডার্ন, একটু আধুনিকতার ছোঁয়ার মাধ্যম দিয়ে বিচার বিশ্লেষণ করে তিনি ইন্দ্রজিৎকে বা মেঘনাদকে বড় করার চেষ্টা করেছেন, মহান করার চেষ্টা করেছেন। তো সেই আঙ্গিকেই এই কাব্যগ্রন্থ লেখা। যে প্রেক্ষাপট সেটা হলো ইন্দ্রজিতের যে ভাই, সেই ভাইকে মানে মেরেছে, হ্যাঁ ভাইকে মেরেছে হচ্ছে রাঘব অর্থাৎ রাম। সেই খবর পেয়ে রাক্ষসকুল রাবণ, এই রাক্ষস রাজ রাবণ, সে এমনভাবে সসৈন্যে সাজছেন, সেই সৈন্যদল, সৈন্যদলের পদধ্বনি স্বর্গ মর্ত পাতাল এমনকি বিশ্ব চরাচর কেঁপে উঠছে। এই ভয়ে স্বর্গলোকের যে যিনি লক্ষ্মী দেবী আছেন, হ্যাঁ তিনি ভয় পেয়ে যাচ্ছেন। তিনি ছদ্মবেশে, হ্যাঁ তিনি প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে অর্থাৎ ধাত্রী মাতা অর্থাৎ দাই মাতার ছদ্মবেশে ইন্দ্রজিতের তার কাছে এই সংবাদটা দিতে গেলেন যে রাবণের আগে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানো দরকার, যাতে একটুখানি এই বিশ্ব চরাচর যাতে একটু শান্ত থাকে বা ক্ষয়ক্ষতি কম হয়। তো এইটাই হচ্ছে এর প্রেক্ষাপট। এবারে কবিতাটা আমরা পাঠ করব এবং লাইন বাই লাইন, এবং এর যে অনেক যে শব্দ আছে, বিশেষ করে অনেক তৎসম শব্দ আছে যেগুলোর অর্থ অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়, সেই অর্থগুলো আমি কিন্তু তোমাদের সামনে লিখব। তোমরা বইয়ের মধ্যেই পেন নিয়ে বসে থাকো বা পেন্সিল নিয়ে থাকো, তোমার বইয়ের মধ্যেই কিন্তু লিখতে পারো, ঠিক আছে, বা খাতাতেও লিখে নিতে পারো। চলো শুরু করা যাক। কনক আসন ত্যাজি। কনক আসন, কনক বলতে এখানে সোনাকে বোঝানো হয়েছে। কনক মানে হচ্ছে সোনা, আসন মানে হচ্ছে বসবার জায়গা বা সিংহাসন। তো ত্যাজি মানে হচ্ছে ত্যাগ করে। তাহলে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। তাহলে বীরেন্দ্র কিশোরীকে, বীরেন্দ্র কিশোরী হচ্ছে ইন্দ্রজিৎ অর্থাৎ বীর যে ইন্দ্র, সেই তাকে তার সঙ্গে তার নামের সঙ্গে, ইন্দ্রজিৎকে হারিয়ে, ইন্দ্রদেবকে হারিয়ে তিনি ইন্দ্রজিৎ হয়েছিলেন। সেই বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া অর্থাৎ প্রণাম করে ধাত্রীর চরণে, ধাত্রী মানে হচ্ছে ধাইমা, আগেকার দিনে থাকতো ধাইমা, কারণ ধাইমা অর্থে রাজরাজাদের বাড়িতে বা জমিদার ফ্যামিলিতে কি হতো, যখন সন্তান প্রসব হতো তার সম্পূর্ণ দায়িত্ব অন্য একজন মহিলা নিতেন, তাকেই তিনিই লালন পালন করতেন বা বেশিরভাগ ক্ষেত্রে দেখাশোনা করতেন, তাকেই বলা হতো ধাইমা, আর সেটাকেই শুদ্ধ ভাষায় বলা হচ্ছে ধাত্রীমা, ঠিক আছে। তো বর্তমানে সেইটা রাজরাজাদের আমল পেরিয়ে যখন মধ্যবিত্ত ঘরে ঢুকে গেল এই সিস্টেমটা বা এই পদ্ধতিটা, তখন কি হতো না, আমাদের সময়কাল পর্যন্ত, হ্যাঁ আমাদের সময়কাল অর্থাৎ 70 দশক বা 60-এর দশক 70 দশকের সময় পর্যন্ত ধাইমা বলতে যিনি সন্তান প্রসব করাতেন তাকে বলা হতো ধাইমা, ঠিক আছে। তো যাই হোক, এখানে হচ্ছে যিনি সন্তান লালন পালন করেন তাকেই বলা হচ্ছে ধাইমা, অর্থাৎ তিনি হচ্ছে মায়ের সমতুল্য। মাও যেরকম সম্মান পায়, এই ধাইমাও কিন্তু, ধাত্রীমাও কিন্তু সেই রকমই সম্মানের যোগ্য বা সম্মান পান। তো সেখানে কি করছে ইন্দ্রজিৎ না, প্রণমিয়া প্রণাম করে ধাত্রীর চরণে কহিলা, কহিলা অর্থাৎ বললেন। কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, জিজ্ঞাসা করছে, হচ্ছে হেতু, হেতু মানে হচ্ছে কারণ, কি কারণে মাতো, কি কারণে মা, গতি তব আজি এ ভবনে, গতি মানে হচ্ছে মানে আশা, তব মানে হচ্ছে তুমি, আজি মানে হচ্ছে আজকে, এই ভবনে মানে হচ্ছে এই ঘরে। তাহলে কি কারণে মা তুমি এই ভবনে, এই ঘরে তুমি আজকে এসেছো, এইভাবে জিজ্ঞাসা করছো। কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কা অর্থাৎ সোনার যে লঙ্কা, রাবণের যে রাজধানী লঙ্কা, সেই লঙ্কার কুশল মঙ্গলের খবর তুমি বলো। দাস মানে হচ্ছে, দাসে মানে হচ্ছে সেই ইন্দ্রজিৎ নিজেকেই বোঝানো হচ্ছে, বোঝাচ্ছে। কহ দাসে লঙ্কার কুশল, বলছে লঙ্কার খবর বলো। তখন শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, এখানে কতগুলো শব্দ হয়ে দেখো। শিরচুম্বী, শির মানে হচ্ছে মাথা বা কপাল, কপালে চুম্বন করি
করে মানে চুন খেয়ে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। এখানে এই কথাটা কেন বলেছে না, ওই ছদ্মবেশী অম্বুরাশি, অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্রকে বোঝানো হয়েছে, সাগরকে বোঝানো হয়েছে। তার পুত্র, তার কন্যা হচ্ছে সুতা মানে হচ্ছে কন্যা, তার কন্যা হচ্ছে দেবী লক্ষ্মী। তাহলে অম্বুরাশি সুতা মানে হচ্ছে দেবী লক্ষ্মী। তাহলে ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অর্থাৎ ছদ্মবেশে অম্বুরাশি সুতা এসেছেন এবং উত্তরীলা অর্থাৎ উত্তর দিচ্ছেন। তাহলে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, বলছে হায় পুত্র কি আর বলবো এই সোনার লঙ্কার অবস্থা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, বলছে খুব ভয়ঙ্কর রণে মানে হচ্ছে যুদ্ধে, হত অর্থাৎ প্রাণ হারিয়েছেন, প্রিয় ভাই তব তোমার প্রিয় ভাই বীরবাহু, বীরবাহু হচ্ছে তার ইন্দ্রজিতের ভাই। বলি কথাটা এখানে হচ্ছে বীর অর্থে ব্যবহার করা হয়েছে, যে বীর বীরবাহু, কারণ এখানে বীরবাহু হলে পারে শব্দটা আলাদা রকম হতো, বীরবাহু বলি অর্থাৎ সেই শক্তিশালী বা বলশালী বীরবাহুকে হত্যা করেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি। তার যে পুত্র শোকে মহাশোকী হয়ে, অর্থাৎ খুব শোক পেয়েছেন, খুব দুঃখ পেয়েছেন, খুব আঘাত পেয়েছেন রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি অর্থাৎ রাবণকে বোঝানো হয়েছে রাক্ষসাধিপতি। সসৈন্য সাজেন, সব সৈন্য সামন্ত নিয়ে তিনি সেজে উঠেছেন আজি যুজিতে আপনি, নিজে যুদ্ধ করতে যাবেন বলে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে জিজ্ঞাসিলা মানে জিজ্ঞাসা করলো, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদ, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া অবাকের সঙ্গে তিনি জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী, বলছে কি বললেন, কে বধিল কবে প্রিয়ানুজে, বলছে কি বললেন, কে বধ করলো এবং কবে বধ করলো আমার প্রিয়ানুজে, মানে আমার প্রিয় ভাইকে। অনুজ মানে হচ্ছে ছোট, অনুজ মানে হচ্ছে ছোট, তাহলে প্রিয়ানুজ মানে প্রিয় অনুজ অর্থাৎ আমার প্রিয় ছোট ভাইকে কে বধ করলো, কবে বধ করলো বলো। তখন বলছে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণে মানে হচ্ছে রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু অর্থাৎ সংহার করলুম অর্থাৎ তাকে বধ করলুম আমি, রঘুবরে, কাকে, রঘুবরে মানে হচ্ছে রামকে। তাহলে রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে বধ করেছিলাম রামকে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু মানে টুকরো টুকরো করে কেটে ফেলেছিলাম, বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে। বরসি প্রচণ্ড স্বর অর্থাৎ আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা, অজস্র বৃষ্টির ফোঁটা আমাদের এই পৃথিবীতে আসে, তখন তাকে বলা হচ্ছে বর্ষা, ঠিক আছে। সেই বৃষ্টির ফোঁটাগুলোকে একসাথে যখন সব নেমে আসে তখন তাকে বলা হচ্ছে বর্ষা। আর এখানে প্রচণ্ড স্বর মানে হচ্ছে তালবস্বর, স্বর মানে হচ্ছে এখানে তীরের কথা বলা হয়েছে, তীর। বৈরী দলে মানে হচ্ছে শত্রু দলে, তাহলে বরিশি মানে হচ্ছে আমি সেই প্রচণ্ড তীরের বর্ষা করলাম ওই শত্রু দলে আর কেটে খণ্ড খণ্ড করে দিলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বলছে তবে এই বার্তা মানে এই সংবাদ, এই অদ্ভুত সংবাদ মা তুমি কোথায় পেলে, আমাকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, এখানে কতগুলো শব্দ আছে দেখো। রত্নাকর রত্নের আকর অর্থাৎ সমুদ্র বা সাগরকে বোঝানো হয়েছে। রত্নোত্তমা, রত্নোত্তমা মানে হচ্ছে রত্নাকরের থেকেও সুন্দর। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরীকে বলা হয় দেবী লক্ষ্মীকেই বলা হয়। আর এই দেবী লক্ষ্মী কিন্তু কেন রত্নাকর বলা হয়, রত্নোত্তমা বলা হচ্ছে বা কেন অম্বুরাশি বলা হচ্ছে, যখন সমুদ্র মন্থন হয় দেব আর দানবেদের মধ্যে, সেই সমুদ্র মন্থনে অনেক কিছু মূল্যবান এবং বিষ এইসব উঠে এসেছিল, তার মধ্যে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মীও, সেই জন্যই তাকে অম্বুরাশি সুতা বলা হয়, ঠিক আছে। অর্থাৎ দেবী লক্ষ্মী সমুদ্রেরই কন্যা, এটাকেই পৌরাণিক হিসাবে মানা হয়, ওই জন্য বলছে রত্নাকর রত্নোত্তমা
রত্নের থেকে সুন্দর ইন্দিরা সুন্দরী, সেই ইন্দিরা সুন্দরী দেবী লক্ষ্মী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, বলছে হায় পুত্র ওই মায়াবী মানুষ হচ্ছে সীতাপতি, সীতাপতি হচ্ছে এখানে রামকে বোঝাচ্ছে। তব স্বরে, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল, বলছে তোমার ওই তীরের আঘাতে সে মরে গিয়েছিল, কিন্তু তারপরে আবার সে বেঁচে গেছে, সে মায়াবী ছিল বলে। যাও তুমি তরা করি, যাও তুমি শীঘ্র, তরা মানে হচ্ছে শীঘ্র, যাও তুমি শীঘ্র রক্ষ রক্ষকুল, এখানে ভাষাটা দেখো, রক্ষ রক্ষকুল, রক্ষ মানে হচ্ছে প্রথম রক্ষটা মানে হচ্ছে রক্ষা করো, আর কয় মধ্যানুস্বয় বিসর্গ আছে, তাহলে এই রক্ষটা মানে হচ্ছে রাক্ষসকে বোঝানো হচ্ছে, তাহলে রাক্ষস কুলকে তুমি রক্ষা করো, যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল, রক্ষ রক্ষকুল অর্থাৎ রক্ষা করো রাক্ষসকুলকে, রাক্ষসকুল মান, রাক্ষসকুলের মান তুমি রক্ষা করো এই কাল সমরে, এই যুদ্ধে। রক্ষ চূড়ামণি বললে রাক্ষসকুলের চূড়ামণি অর্থাৎ যিনি যুবরাজ ইন্দ্রজিৎ বা মেঘনাদ, রক্ষ চূড়ামণি ছিঁড়িয়া কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ছিঁড়ে ফেললো কুসুম দাম রোষে, রোষে মানে হচ্ছে রাগে, কুসুম দাম মানে হচ্ছে মালা, ফুলের যে মালা, সেই গলায় মালা পরে ছিলেন মহাবলী মেঘনাদ, সেটা ছিঁড়ে ফেলে দিল। এর আগে একটা ঘটনা বলে দিই, কারণ মেঘনাদ ওই নিশিরণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে রামকে তিনি মেরে চলে এসেছিলেন, হত্যা করে চলে এসেছিলেন প্রচণ্ড তীর বর্ষা করে, সেইটা তিনি নিশ্চিত হয়েছিলেন যে আমি রামকে শেষ করে দিয়েছি। সেই আনন্দে তিনি অন্য একটা জায়গায় আমোদ প্রমোদের জায়গায় মেয়েদেরকে নিয়ে সেখানেতে আমোদ প্রমোদে মত্ত হয়েছিলেন, এবং সুরাপান থেকে শুরু করে যাবতীয় যা বিলাসিতা তিনি সেখানে উপভোগ করছিলেন। সেইখানে দেবী লক্ষ্মী ওই প্রবাসী রাক্ষসীর ছদ্মবেশে গিয়ে, ধাত্রীমায়ের ছদ্মবেশে গিয়ে তাকে যুদ্ধে পাঠানোর চেষ্টা করছেন। তো এই হচ্ছে ঘটনাটা। ওই জন্য তিনি সেই ফুলের মালা বলছে ছিঁড়িয়া কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, মহাবলী মেঘনাদ ফুলের মালা রাগে ছিঁড়িয়ে ফেললো, ফেলাইলা কনক বলয়, ফেলাইলা কনক বলয় দূরে, অর্থাৎ কনক মানে হচ্ছে সোনা বলেছিলাম, বলয় মানে হচ্ছে বালা, সোনার বালা দূরে ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে মানে পায়ের তলায় পড়ে শোভা পাচ্ছে কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের দুল যেটাকে বলা হয়, ঠিক আছে, আগেকার দিনে রাজারা পড়তো। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, মানে এই কানের কুণ্ডল, এই যে সোনার বালা, এই যে এইগুলো সব যে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফুলের মালা যে চারিদিকে ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছে, এইটা ঠিক কীরকম লাগছে না, অশোক গাছের যে ফুল, সেই অশোক গাছের তলায় যেরকম পড়ে শোভা পায়, ঠিক সেই রকমই লাগছে ওই যে ছুঁড়ে ছাড়ে চারিদিকে যে ফেলে দিয়েছে। ওই জন্য বলছে যথা, যেমন করে অশোকের ফুল অশোকের তলে আভাময় মানে শোভা পায়। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, তখন নিজেকে নিজেই সে ধিক্কার দিচ্ছে, বলছে আমার নিজেকেই সে ধিক্কার দিচ্ছে, ধিক মোরে, ধিক্কার আমাকে, গম্ভীর কণ্ঠে সে বলছে, হা ধিক আমাকে। বৈরী দল বেড়ে স্বর্ণা লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, বৈরী দল মানে হচ্ছে শত্রু দল, শত্রু দল মানে বেড়ে বেড়ে চলে এসেছে একদম সোনার লঙ্কার ভেতরে, আর হেতা আমি বামা দল মাঝে, এই বামা দলটা তোমরা মনে রাখবে, বামা দল মানে হচ্ছে মেয়েদের দলের মাঝে সেখানে ফুর্তি করছে, সেই জন্য সে নিজেকে ধিক্কার দিচ্ছে যে ধিক মোরে ধিক। বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামা দল মাঝে, বৈরী দল বেড়ে লঙ্কার ভেতরে চলে এসেছে আর আমি এখানেতে মেয়েদের মাঝে ফুর্তি করছি, সেই জন্য তাকে নিজেকে খুব তিরস্কার করছেন, ধিক্কার দিচ্ছেন। এই কি সাজে আমারে, বলছে এইটা কি আমার শোভা পায়, এটা কি আমাকে সাজে। দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ, দশাননত্বজ মানে হচ্ছে দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ। তখন সে নিজেকে নিজেই জিজ্ঞাসা করছে, বলছি দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ, বলছে আমি কি সেই দশাননেরই পুত্র, নিজেকেই সে যেন সংশয় প্রকাশ করছে, জিজ্ঞাসা করছে।
আন রথ তরা করি, বলছে রথ নিয়ে এসো তরা করি, মানে শীঘ্রই আমার জন্য রথ নিয়ে এসো, ঘুচাবো এই অপবাদ, আমি এই অপবাদ এই অপমান আমি ঘুচাবো। বোধি বোধি রিপুকুলে, মানে কিভাবে অপবাদটা ঘুচাবে, সমস্ত রিপুকুল মানে হচ্ছে শত্রু, শত্রুকুলে শত্রুকুলকে বধ করে এই অপবাদ সে ঘুচাবে। বলতে বলতে এই কথা বলে দিই, হয়তো আজকে পুরো কবিতাটা পাঠ করে আহ, হয়ে উঠবে না, তবুও আমি বলার চেষ্টা করছি, যতটা হয় সম্ভব হয় আমি যেটা বলার চেষ্টা করছি। তোমরা তবে পেন নিয়ে বা খাতা পেন নিয়ে অবশ্যই এই শব্দগুলোর মানেগুলো অবশ্যই তোমরা লিখে রাখো, যাতে যে কোনো প্রশ্নগুলো যেমনভাবে পড়ে পরীক্ষায়, যেরকম যে শর্ট কোশ্চেনগুলো মাল্টিপল চয়েস বা এসএকিউ এমসিকিউ যেগুলো পড়ে, তোমরা কিন্তু সেইগুলো কিন্তু তোমরা খুব সহজেই এগুলো পেরে যাবে। ঠিক আছে, যেমন অম্বুরাশি সুতা কাকে বলে, ঠিক আছে, তারপরে রাক্ষসা দ্বিপতু কাকে বলে, তারপরে হচ্ছে এখানে এই যে রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী কাকে বলা হয়েছে, এইগুলো। আর তোমাদের ঘটনাটা একটু যদি তোমরা জানো, সেই ঘটনাটা যদি জানতে পারো, তাহলে কিন্তু এই যে কবিতার যে বিষয়বস্তুটা কেন ঘটছে, কিভাবে ঘটছে, কি পরিস্থিতি, সেগুলো তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আরেকটা কথা বলে দিই, একটু লাইক করে দাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। এই ধরনের ভিডিও আমি দিই, আর তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কমেন্টে জানিও কীরকম ধরনের তোমরা কোনটা, কোন সাবজেক্টটা, কোন বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বাংলা বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো এখানে এবারে অপবাদ ঘুচাবে রিপুকুলে। আর এখন সত্যি কথা বলতে খুবই গরম পড়েছে, মানে গরমেতে মানুষ হাঁসফাঁস হয়ে যাচ্ছে, সেই জন্য আমার উপরে পাখাটা চলছে, পাখার সাউন্ডও কিছু হয়তো ভিডিওর মধ্যে আসতে পারে, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এই গরমেতে বাচ্চাদের হালকা বা বড়রাও হালকা সুতির ড্রেস পরবে এবং খুব হালকা খাবার দাবার খাবে, এগুলো আমার একটা সাজেশান। আর বাচ্চাদেরকে পড়ায় মনোযোগী করার জন্য তাদেরকে কিছু স্টাডি মেটেরিয়ালস দিতে পারো। আর আবার এই গরমে পড়ার জন্য কিছু টি শার্টও দিতে পারো। তো এইগুলো অনলাইনে খুব সহজে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। আর এটা করলে পারে আমিও কিছু কমিশন পাই, সত্যি কথা বলতে কিছু লজ্জা নেই। চলো শুরু করা যাক। ঘুচাবই অপবাদ বোধি রিপুকুলে, রিপুকুল মানে হচ্ছে শত্রুকুল, অর্থাৎ শত্রু বংশকে আমি একদম বধ করে এই অপমান এই অপবাদ আমি ঘুচাবো। তারপরে কি করলো, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সাজিলা রথীন্দ্র সব, অর্থাৎ রথীন্দ্র মানে হচ্ছে মহারথী, বীর যাকে বলা হয় বীর মহারথী, সেই বীর আভরণে মানে মহারথীদের যে ড্রেস হয়, যুদ্ধের যে পোশাক হয়, সেই মহারথী সাজে কিন্তু সেজে উঠেছে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিল সুর সমী বৃক্ষ মূলে। এই যে পুরোটা পড়লে তবে এর মানেটা পরিষ্কার করে বলা যায়। দেখো, তিনি বীর মহারথীদের মতো সেজে উঠেছেন। কীরকমভাবে সেজে উঠেছে না, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সূত্র হচ্ছে এখানে কার্তিককে বোঝানো হচ্ছে, অর্থাৎ হিমালয়ের পুত্রকে বোঝানো হচ্ছে কার্তিক, হৈমবতী সুত যথা। আবার এইটাকে অনেকে সেরকমভাবে করে, হিমালয়ের কন্যা হচ্ছে দেবী সতী, সেই দেবী দুর্গা বা সতীর হচ্ছে পুত্র হচ্ছে কার্তিক, ওই জন্য হৈমবতী সুত। হৈমবতী হচ্ছে দেবী দুর্গাকে বলা হচ্ছে, আর তারই হচ্ছে পুত্র হচ্ছে কার্তিক। আবার এখানে হিমালয়ের পুত্র বললেও সঠিক হবে। ঠিক আছে, এটা প্রশ্ন কিন্তু আসে। তাহলে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, অর্থাৎ কার্তিক যেরকমভাবে সেজেছিল তারকাসুরকে বধ করার জন্য, ঠিক সেই রকমভাবে সেজেছে। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষর মূলে, অর্থাৎ এই সাজাটা আবার সেই রকমও মনে হয়েছে যেমন করে বৃহন্নলারূপী কিরীটি, অর্থাৎ বৃহন্নলার সাজে, কিরীটি মানে হচ্ছে অর্জুন, মহাভারতের অর্জুন যেরকমভাবে বৃহন্নলারূপী
সেই বিরাট পুত্র সহ, অর্থাৎ একটা সময় এখানেও একটু ছোট্ট করে একটু বলে নিই, পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন আর অজ্ঞাতবাসে 1 বছর ছিলেন, সেই অজ্ঞাতবাসের সময় তারা হচ্ছে বিরাট রাজার রাজ্যে, মানে রাজসভায় তারা বিভিন্ন ছদ্মবেশে কিন্তু কাজ করছিলেন। যেমন বৃহন্নলা রূপী, বৃহন্নলা হচ্ছে এখানে কি বলবো, বৃহন্নলা মানে হচ্ছে থার্ড জেন্ডারকে বোঝানো হয়, ঠিক আছে। সেই বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি মানে হচ্ছে অর্জুন, অর্জুন সেই বৃহন্নলা রূপে মানে ছদ্মবেশে ওই বিরাট রাজার ওখানেতে নাচ গান শেখাতেন। যেমন ভীম করতো কি, রসইখানা মানে হচ্ছে যেখানে রাজার যেখানে খাবার দাবার তৈরি হতো সেই রসইখানাতে সেখানে কাজ করতেন। তারপরে যুধিষ্ঠির যেরকম ওই গরু টরু দেখাশোনার কাজ করতেন, এইরকম 5 ভাই কিন্তু এরকম করতেন। আর দ্রৌপদীও কিন্তু ওই রানীদের সাজসজ্জার ক্ষেত্রে সেখানে তিনি কাজে লেগেছিলেন, ঠিক আছে। তো সেই জন্য বলছে যথা বৃহন্নলা রূপী কিরীটি, ওই বৃহন্নলা রূপ সেজে যেরকম অর্জুন বিরাট পুত্র সহ, তাদের একবার কি ঘটনা হয়েছিল না, তাদের গরুগুলোকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল সেই গোধন উদ্ধার করতে, অর্থাৎ গরুগুলোকে উদ্ধার করার জন্য সেখানে সেই যুদ্ধের সাজে তিনি সেজেছিলেন, ঠিক আছে, যুদ্ধ করতে গিয়েছিলেন বিরাট পুত্র সহ, বিরাটের যিনি পুত্র ছিলেন তাকে নিয়ে উদ্ধারিতে গোধন, ওই গোধন উদ্ধার করার জন্য গিয়েছিলেন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। অর্থাৎ কোথায় তিনি সেজেছিলেন না, সুর সমীবৃক্ষ মূল মানে হচ্ছে গ্রামে গঞ্জে এগুলো দেখা যায়, সাই বাবলা বলে একটা বাবলা গাছ আছে, যার ফলগুলো ভেতরে বাঁকা বাঁকা টাইপের রিংয়ের মতো হয়, পাকলে হালকা লাল আভা দেখা যায়, সেগুলো আবার ছাড়িয়ে অনেকে খায়, একটু মিষ্টিও লাগে, কষা টাইপের লাগে। আবার খই বাবলাও বলে, আবার অনেকে সাই বাবলাও বলে, ঠিক আছে। তো সেইখানেতে তিনি সাজলেন তো অর্জুন। তো এখানে কি ঘটনা ঘটছে এবারে, মেঘ বর্ণ রথ, অর্থাৎ মেঘের যে রং, সেই মেঘের রঙের রথ, চক্র বিজলির ছটা, সেই রথের যে চাকা, সেই বিজলির ছটা এখানে ছুটছে, ধ্বজ অর্থাৎ পতাকা, ইন্দ্রচাপ রূপী, এখানে ইন্দ্রের একটা বিরাট সেই প্রতিচ্ছায়া যেন সেই পতাকার মধ্যে ধরা পড়ছে। তুরঙ্গম বেগে আসুগতি, তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার বেগে ছুটে চলেছে, রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, বীর চূড়ামণি হচ্ছে ইন্দ্রজিৎ, বীর দর্পে ছুটে চলেছে। হেন কালে প্রমীলা সুন্দরী, ঠিক এই সময় মানে প্রমীলা সুন্দরী, অর্থাৎ প্রমীলা মানে হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, মানে পতি মানে হচ্ছে স্বামী, সেই স্বামীর কর যুগ মানে হাত দুটোকে ধরে মিনতি করছে। ব্যাকেটে এখানে কি দিয়েছে দেখো, ব্যাকেটে দিয়েছে হায় রে যেমতি, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, মানে যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা আলিঙ্গন করে থাকে সেই বড় গাছকে, ঠিক সেই রকমভাবেই সেই তার হাত দুটোকে ধরে মিনতি করছে। কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে হচ্ছে এখানে মেয়ে বা স্ত্রী, তাহলে সে কেঁদে কেঁদে বলছেন, কোথা প্রাণসখে রাখিয়ে দাসেরে, বলছে কোথা প্রাণসখে, বলছে কোথায় তুমি চলে যাচ্ছ আমাকে এই দাসীকে রেখে, কহ চলিলা আপনি, তুমি কোথায় চলে যাচ্ছ বলো আমাকে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, মানে তোমাকে ছাড়া বা তোমার দুঃখে আমি কি করে আমার এই প্রাণ থাকবে বলো। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। তাহলে এখানে পুরোটা একবার পড়ে নিলে তবে মানেটা বলাটা খুব সহজ হবে, যে হায় নাথ গহন কাননে অর্থাৎ গভীর বনে, ব্রততি, ব্রততি মানে হচ্ছে এখানে লতা, আমি এখানে পেনে করে লিখেও রেখেছি, তো এরকমভাবেই তোমরা লিখে রাখবে পাশে এবার ছোট্ট করে, ব্রততি বাঁধিলে সাধে করি, মানে সাধ করে যখন ওই লতা পাতা বেঁধে রাখে কাকে, করিপদ, করিপদ মানে হচ্ছে হাতির পা, হাতির পাকে যখন ওই লতা পাতা মানে হাতি যখন জঙ্গলের ভেতর দিয়ে যায় তখন তো অনেক সেই লতা পাতা তো পায়ের মধ্যে সে জড়িয়ে থাকে, মানে তাকে হাতিকে বেঁধে রাখার একটা চেষ্টা করে। হ্যাঁ, যদি তার রঙ্গরসে মন না দিয়া, হাতি যদি
সেই তার যে বেঁধে রাখার যে প্রচেষ্টা, যে ভালোবাসায় আমাকে বেঁধে রাখছে এই লতা পাতাগুলো, সেই তাতে যদি মন নাও দেয়, হাতি কিন্তু সে চলে যায়, সেই লতা পাতাগুলোকে কিন্তু সে অতটা গ্রাহ্য করে না, সেগুলো মন না দিয়েই চলে যায়। মাতঙ্গ মানে হচ্ছে হাতি। হুম। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, বলছে তবুও তাকে সেই পায়ের তলাতেই কিন্তু রাখে। আর তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ, মানে বলার উদ্দেশ্যটা এখানে যে তবু তো যতই অবহেলা করুক যাই করুক তাকে কিন্তু পায়ের তলাতেই রাখে সেই লতা পাতাগুলোকে, কিন্তু তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রে আজি, কিঙ্করী মানে স্ত্রী, বলছে তাহলে তুমি গুণনিধি আমাকে কেন ত্যাগ করে আজকে তুমি চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাথ, হেসে তখন উত্তর দিচ্ছে মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, বলছে তুমি ইন্দ্রজিৎকে জিতে তুমি যে আমাকে বেঁধে রেখেছ যেভাবে শক্ত করে, কে পারে খুলিতে সে বাঁধে, বলছে সেই বাঁধন কে খুলিতে পারে, তুমি যেভাবে আমাকে ভালোবেসে বেঁধে রেখেছো। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, শীঘ্রই আমি ফিরে আসবো তোমার কাছে, কল্যাণী মানে তোমার স্ত্রীকে বলছে যে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি মানে যুদ্ধে নাশ করব, তোমার কল্যাণে রাগ হবে, তোমার কল্যাণে তোমার মঙ্গলের জন্য আমি রাঘবে মানে রামকে যুদ্ধে নাশ করে হত্যা করে তবেই আমি খুব শীঘ্র চলে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, আমাকে বিদায় দেয় এবার বিধুমুখী চাঁদমুখী বা চন্দ্রমুখী, বলছে আমাকে এবার চন্দ্রমুখী তুমি বিদায় দাও। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন সেকেন্ড পর্বটা আমি পরের দিন একটা ক্লাসে করাবো। তো আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছো এরকম শব্দের যে মানেগুলো যদি তোমরা খুব সহজে বুঝতে পারো, যদি লিখে রেখে থাকো, তোমরা দু একবার পাঠ করবে, পড়ার পর নিজে নিজেই বুঝতে পারবে যে এই কবিতাটা যেটা খুব কঠিন লাগছিল সেইটাই তোমার কিন্তু খুব সহজ মনে হবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আবার আসছি পরের ভিডিওতে।